নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ঝাড়গ্রাম বালি বোঝাই ডাম্পারের নাম্বার প্লেট নকল করে সিও ছাড়া বালি চুরি করে পাচারের সময় যুগদিয়াতে গ্রেপ্তার এক পেশ করা হলো আদালতে। বিনপুর 2 নম্বর। দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠান এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হলো শিলদাতে। সাঁকরাইল কেশিয়াপাতাতে এলইডি টিভির মাধ্যমে দেখানো হলো দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান। বিনপুর 2 নম্বর। জেলা প্রশাসনের উদ্যোগে কামারবাঁধিতে সাধু রামচাঁদ মুর্মুর 129তম জন্মদিবস পালন। উপস্থিত মন্ত্রী, জেলা শাসক সহ অন্যান্যরা। ওয়েস্ট বেঙ্গল তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, তোলপাড় হবে কোন কোন জেলা, জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন। প্রত্যাঘাত টার্গেট হাফিজ সাঈদ, মাসুদ আজহার। নিশ্চিত হাইড আউটের সন্ধানে বাহিনী। নিছক সার্জিক্যাল স্ট্রাইক করে নিয়ন্ত্রণ রেখার অন্য প্রান্তে থাকা জঙ্গি শিবির ধ্বংসের পুনরাবৃত্তি নয়। ভারত সরকার পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাতে চাইছে নির্দিষ্ট লক্ষ্যভেদ। বড়বাজারে হোটেলে আগুন, মৃত্যু বেড়ে 14। মঙ্গলবার ঘড়িতে রাত 9টা 5 মিনিট জ্বলছে বড়বাজারের চিতপুর মোড় সংলগ্ন ঋতুরাজ হোটেল। দমকল এসেছে উঁচু লেডার নিয়ে। দরজা দিয়ে ঢোকার উপায় নেই। মন্দির খুলে গেল সাধারণের জন্য। জগন্নাথের আবাহনে পুণ্যভূমি দীঘা। জগতের নাথ বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হলো। সকালে প্রাণ প্রতিষ্ঠা, বিশেষ পূজন। তার কয়েক ঘন্টা পর বুধবার বিকেল 3টা 10 মিনিটে সৈকত নগরী দীঘায় প্রভু জগন্নাথের নব আলয়ের দ্বারোদ্ঘাটন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইসিএসওই আইএসসিতে ফুল মার্কস পেয়ে দেশে সেরা। দশম ও দ্বাদশে প্রথম বাংলার দেবত্রী ও সৃজনী। দিল্লি বোর্ডের পরীক্ষায় রাজ্যের জয় জয়কার। আইসিএসওই দশম এবং আইএসসি দ্বাদশ পরীক্ষায় ফুল মার্কস পেয়ে দেশে প্রথম হয়েছেন রাজ্যের ওই দুই ছাত্রী। আইপিএল 2025 প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল ধোনির চেন্নাই। আর দুটো সিঁড়ি পেরোলেই বেঁচে যেত। ব্যবসার কাজে ভাগলপুর থেকে এসেছিলাম 3 বন্ধু। অভিন্ন হৃদয় 3, নীরজ কুমার বর্মা, আমি আর রাচিত খেমকা ছিলাম ওই অভিশপ্ত হোটেলে। অভিশপ্ত ছাড়া কী বা বলা যায় একে। সেন্সাসের সঙ্গে হবে জাতিগত গণনাও। বিহারে ভোটের আগে ঘোষণা কেন্দ্রের। লোকসভা ভোটের প্রচারে রাহুল গান্ধী তথা কংগ্রেসের বিজেপি বিরোধী প্রচারে ফাঁকির চোখ ছিল দুটি, সংবিধান রক্ষা এবং জাতিগত সেন্সাসের দাবি। গরমে ছুটিতে দ্বাদশ শ্রেণীর ক্লাস অনলাইনে। সরকারি নির্দেশিকা অনুযায়ী বুধবার থেকেই রাজ্যের সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি শুরু হয়েছে। তবে মঙ্গলবার স্কুল ছুটি হওয়ার দিনই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এক নির্দেশিকা জারি করেছে। শববাহী শকটে 2 সন্তানের দেহ, বুকফাটা কান্না মায়ের। বিকেল 4:45 নাগাদ এনআরএস হাসপাতালের মর্গের ভিতর থেকে কান্নার শব্দ বাইরে পর্যন্ত চলে আসছে। বাকি সবাই চুপ। মর্গের দরজার সামনে দাঁড়ালো দুটি শববাহী শকট। স্ট্রেচারে বের করা হলো সাদা কাপড়ে মোড়া দুটি দেহ। দেহ দুটি ছোট। কাঁদতে কাঁদতে ছিটকে মর্গ থেকে বেরোলেন এক মহিলা। অগ্নি নির্বাপন যন্ত্রই সার, জল পৌঁছানোর ব্যবস্থায় বৈদ্যুতিক সংযোগ নেই ঋতুরাজে। উচ্চ মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনির আবেদন শুরু 8ই মে থেকে। দীঘায় জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে মমতার পাশে সস্ত্রীক দিলীপ ঘোষ, ক্ষোভ গেরুয়া শিবিরে। মুখ্যমন্ত্রীকে দিয়ে ভগবান একটা ভালো কাজ করিয়ে নিয়েছেন। বুধবার বিকেল 5:30টায় দীঘার জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসার পর এই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপবাবুর বক্তব্যকে মাথা নেড়ে সমর্থন জানান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্দির খোলার পরই উপচে পড়ল ভিড়। মে দিবসের ছুটিতে প্রভু দর্শনে আগ্রহ। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। অগ্নি নির্বাপন যন্ত্রই সার, জল পৌঁছানোর ব্যবস্থায় বৈদ্যুতিক সংযোগ নেই ঋতুরাজে। কলকাতা। হোটেলের ভেতরে ছিল স্প্রিংকলার, অগ্নি নির্বাপনের আধুনিক ব্যবস্থাপনা। প্রতিটি ফ্লোরে সেই স্প্রিংকলারের সঙ্গে রয়েছে জলের পাইপের সংযোগও। কিন্তু এসব যে আদতে লোক দেখানো। মঙ্গলবার রাতে হোটেলে ঋতুরাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তা কার্যত স্পষ্ট হয়ে গেল। বিপদের সময় স্প্রিংকলারগুলি কোনো কাজই করেননি। তার কারণ এগুলি সচল রাখার জন্য নির্দিষ্টভাবে কোনো পৃথক বিদ্যুৎ সংযোগ ছিল না। যে ব্যবস্থা ছিল আগুন লাগার সঙ্গে সঙ্গে তা বিকল হয়ে যায়। একটি লাইন থেকে হোটেলের সর্বত্র বিদ্যুৎ সংযোগ থাকায় আগুনের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে গোটা অগ্নি নির্বাপন ব্যবস্থা নিষ্ক্রিয় হয়ে যায়। স্বাভাবিকভাবেই তদন্তে নেমে এমনই তথ্য এসেছে দমকলের হাতে। স্প্রিংকলারের জন্য কেন পৃথক লাইন করা হলো না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্প্রিংকলারের জন্য কেন পৃথক বিদ্যুৎ সংযোগ প্রয়োজন? দমকল সূত্রে জানা গিয়েছে, এর জন্য শুধু পাইপ বসিয়ে দিলেই হয় না। জল যাতে রিজার্ভার থেকে উপরে উঠতে পারে তার জন্য অন্তত 2 হর্স পাওয়ারের পাম্প প্রয়োজন। এই পাম্পের জন্য সাধারণ বিদ্যুৎ সংযোগ ছাড়াও একটি পৃথক কানেকশন নিতে হয়। কারণ সেক্ষেত্রে আগুন লেগে সাধারণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও অগ্নি নির্বাপন ব্যবস্থায় কোনো ব্যাঘাত হয় না। ঋতুরাজ হোটেলে এই ব্যবস্থা না থাকতেই স্প্রিংকলার থেকেও কোনো লাভ হয়নি বলে জানাচ্ছে দমকল। তাছাড়া রিজার্ভারেও জল ছিল না বলে অভিযোগ। এমনকি অগ্নি নির্বাপনের জন্য রাখা অগ্নি নির্বাপক সিলিন্ডারও কাজ করেনি। বুধবার ঘটনাস্থল ঘুরে দেখার পর ডিজি রণবীর কুমার বলেন, 2022 সালে শেষবার এই হোটেলটি দমকলের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পুনর্বিকরণ করেছিল। ওই শংসাপত্র ছাড়া এতদিন কিভাবে হোটেলটি চলছিল খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, দমকলের সার্টিফিকেট না থাকলেও কিভাবে কলকাতা পুলিশ ওই হোটেলকে নো অবজেকশন দিল। 2025 সালের মার্চ মাস পর্যন্ত তাদের হোটেল চালানোর অনুমতি রয়েছে। এপ্রিল মাসে আবেদন জমা পড়ার কথা ছিল। এনওসি দেওয়ার আগে এসব ক্ষেত্রে পুলিশ অগ্নি নির্বাপনের সমস্ত ব্যবস্থা ও রান্নাঘরে আগুন নেভানোর প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে কিনা খতিয়ে দেখে।
তাহলে কি সরেজমিনে পরিদর্শন না করেই এনওসি দিয়েছিল পুলিশ? দমকলের ছাড়পত্র না থাকলেও কলকাতা পুরসভার কাছে হোটেল কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণের জন্য 6,000 টাকা জমা করে। পুরসভা সূত্রে খবর, 2019 সালের 29শে মে ঋতুরাজ হোটেলে নতুন নামে লাইসেন্স ইস্যু হয়। 1980 সালে হোটেলটি চালু হয়েছিল, তখন অন্য নাম ছিল। পুরসভার এক কর্তা জানিয়েছেন, লাইসেন্সের খাতায় এই হোটেলটি থাকা ও খাওয়ার হোটেল হিসেবে নথিভুক্ত রয়েছে। বলরাম প্রপার্টি প্রাইভেট লিমিটেড এর মালিক আকাশ চাওয়াল এক আত্মীয়ের জেবার একতলায় রয়েছে, সেটিও 2002 সালে লাইসেন্সপ্রাপ্ত। কিন্তু দ্বিতীয় পানশালা কাম রেস্তোরাঁ নিয়ে কোনো তথ্য পুরসভা লাইসেন্স বিভাগের কাছে নেই। সূত্রের খবর, হোটেল মালিক ওই হোটেল কাম রেস্তোরাঁর জন্য আবগারি দপ্তরে আবেদন জানিয়েছেন, যাতে হোটেলের মধ্যেই বারের পাশাপাশি আবাসিকদের ঘরেও মদ পাঠানোর পরিষেবা দেওয়া যায়। কিন্তু আবগারি দপ্তরের ছাড়পত্র এখনও মেলেনি। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পতাঘাত, টার্গেট হাফিজ সাঈদ, মাসুদ আজহার, নিশ্চিত হাইড আউটের সন্ধানে বাহিনী। নয়াদিল্লি, নিছক সার্জিক্যাল স্ট্রাইক করে নিয়ন্ত্রণ রেখার অন্য প্রান্তে থাকা জঙ্গি শিবির ধ্বংসের পুনরাবৃত্তি নয়। ভারত সরকার পহেলগাঁও কাণ্ডের পতাকাতে চাইছে নির্দিষ্ট লক্ষ্যভেদ। পহেলগাঁওয়ে হামলার পিছনেও যেহেতু বারংবার লস্কর ই তৈবা এবং জয়েশ ই মোহাম্মদেরও নাম উঠে এসেছে, তাই এবার ভারতের সামরিক অপারেশনের লক্ষ্য হতে পারে দুই টেরর মাস্টারমাইন্ড হাফিজ সাঈদ এবং মাসুদ আজহার। একজন লস্কর প্রধান, অন্যজন জয়েশ সুপ্রিমো। পহেলগাঁও হামলায় প্রথমেই এবার যে নামটা নিশ্চিতভাবে সামনে এসেছে তা হলো ফারুক আহমেদ। হাফিজ সঈদের অন্যতম প্রধান কমান্ডারই এই হামলার মাস্টারমাইন্ড। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি শিবিরে নিয়োগ এবং প্রশিক্ষণের নেটওয়ার্ক পরিচালনা করে ফারুকই। আর সেখানে প্রশিক্ষণের দায়িত্বে থাকে জয়েশ ও লস্করের মিলিত কমান্ডো বাহিনী। সেই প্রশিক্ষণ ক্যাম্পগুলিতে মাঝে মধ্যেই যাতায়াত করে পাকিস্তানের সেনাবাহিনী ও রেঞ্জার্সের আধিকারিকরা। জানা গেছে, লাহোরের জওহর টাউনের দুর্গসম বাসভবন থেকে মার্চ মাসে হাফিজ সঈদ গিয়েছিল অধিকৃত কাশ্মীরে। কতদিন সেখানে ছিল জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং গুপ্তচর বাহিনী। সঙ্গে খোঁজ চলছে আরও প্রশ্নের, হাফিজ সাঈদের বর্তমান লোকেশন কোথায়? লাহোরে নিজস্ব বাসভবন নাকি আইএসআইয়ের কোনো সেফ হাউস? এই সন্ধান চালাচ্ছে গোয়েন্দারা। একইভাবে মৌলানা মাসুদ আজহারের ঠিকানা জানার চেষ্টায় রয়েছেন গোয়েন্দারা। ডিসেম্বর মাসে মাসুদের হার্ট অ্যাটাক হয়েছিল, প্রায় 22 দিন ছিল হাসপাতালে। এরপরও নাকি ফেব্রুয়ারিতে মাসে কয়েকদিনের জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু ভাওয়ালপুরের নিজের মসজিদ ও মাদ্রাসা ঘেরা আস্তানায় সম্ভবত এখন সে নেই। তাহলে কোথায় আছে? এই প্রশ্নগুলি হঠাৎ ভারতের গোয়েন্দা ও গুপ্তচরেদের কাছে অন্তত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন? কারণ ভারতের সর্বোচ্চ পর্যায়ের এবারের শপথ এবং নির্দেশ, বছরের পর বছর ধরে চলে আসা সন্ত্রাসের এবার পরিসমাপ্তি হওয়া দরকার। নরেন্দ্র মোদী কয়েকদিন আগেই যে বিবৃতি দিয়েছিলেন, সেটাই ভারতের সামরিক প্রত্যাঘাতের অভিমুখ স্থির করছে। মোদী বলেছিলেন, এই সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলা হবে। যেটুকু সন্ত্রাসবাদ এদিক সেদিক বেঁচে আছে, এবার তার সমাপ্তি ঘটতে চলেছে। মোদীর ওই বক্তব্য গালভরা বিবৃতি ছিল না, কারণ জানা যাচ্ছে ঠিক সেই পথেই অগ্রসর হবে সামরিক বাহিনী। অর্থাৎ টার্গেট হাফিজ সঈদ ও মাসুদ আজহার দুজনেই পাকিস্তানের অভ্যন্তরে নিচ্ছিদ্র দুর্গে বাস করে। পাশাপাশি তাদের হাইড আউট বারংবার বদলে যায়। তবে সম্ভবত দুই জঙ্গি প্রধানের লোকেশন বদলের স্যাটেলাইট ইমেজ এবং তাদের অতীতের হাইড আউটের পূর্ণ তথ্য ভারতের হাতে রয়েছে। চেষ্টা চলছে নিখুঁত তথ্য ও লোকেশন চিহ্নিত করার। এবার তৈরি হয়েছে, নামছে সামরিক বাহিনী। এই সম্ভাবনা ক্রমে জোরালো হওয়ার কারণ কি? বিভিন্ন বিদেশি রাষ্ট্রের সঙ্গে পহেলগাঁও নিয়ে আলোচনা এবং ভারতের কঠোর প্রত্যাঘাতের বার্তা। লাগাতার এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে ভারত। আর তার থেকেই তাৎপর্যপূর্ণ হলো, ভারতীয় রাষ্ট্রদূত হঠাৎ তালিবান সরকারকে ব্রিফ করেছে ভারতের অবস্থান। কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে একটি উচ্চ পর্যায়ের টিম তালিবান বিদেশমন্ত্রী মালওয়াল আমির খানের সঙ্গে দেখা করে। ভারতের পক্ষ থেকে জয়েন্ট সেক্রেটারি আনন্দ প্রকাশ এবং তালিবানি বিদেশমন্ত্রীর মধ্যে দীর্ঘ বৈঠক হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি তালিবানকেও ভারত বার্তা দিয়েছে যে এবার ভারত সরাসরি লস্কর এবং জয়েশের বিরুদ্ধে অল আউট অপারেশন করবে? তালিবান সরকারের নৈতিক সমর্থনও কি পেয়ে গিয়েছে ভারত? গত কয়েক বছর ধরে পাকিস্তানি তালিবানের তেহরি তালিবান পাকিস্তান দাপটের কারণে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের তালিবান সরকারের সম্পর্ক তিক্ত। অ্যাবোটাবাদে ঢুকে অপারেশন নেপচুন স্প্রিয়ার চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল মার্কিন সিল। ভারত কি সেই রকম কিছু ভাবছে? বড়বাজারে হোটেলে আগুন, মৃত্যু বেড়ে 14। কলকাতা, মঙ্গলবার ঘড়িতে রাত 9টা 5 মিনিট জ্বলছে বড়বাজারে চিতপুর মোড় সংলগ্ন ঋতুরাজ হোটেল। দমকল এসেছে উঁচু লেডার নিয়ে। দরজা দিয়ে ঢোকার উপায় নেই। যদি আটকে থাকা মানুষগুলোকে মই বেয়ে নামিয়ে আনা যায়। হুড়োহুড়ি, উৎকণ্ঠা আর আতঙ্ক। এই ছবি তখন গ্রাস করে ফেলেছে গোটা বড়বাজার চত্বরকে। ঋতুরাজের সামনে ভিড়। কোনো বোর্ডারের বাবা আর দুই সন্তান ভিতরে আটকে। ফোন করছেন তিনি। বারবার উৎকণ্ঠার নম্বর ডায়াল করে চলেছেন কোনো বাবাও। তার ছেলে হোটেল কর্মী, কিন্তু আতঙ্ক বাড়ছে। কারণ ফোনগুলো নিরুত্তর। লেডার বেয়ে ধীরে ধীরে উপরে উঠছেন দমকল ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। জানালা ভেঙে মানুষকে উদ্ধারের চেষ্টা করছেন। নিচে চলছে অনবরত মাইকিং। আশ্বস্ত করা হচ্ছে সকলকে। আটকে থাকাদের নিকটজনের থেকে ফোন নম্বর, নাম নিচ্ছে পুলিশ। দমকলের 11টি ইঞ্জিনের চেষ্টায় ততক্ষণে অবশ্য আগুন প্রায় নিয়ন্ত্রণের কার্নিশে দাঁড়িয়ে থাকা আতঙ্কিত মানুষজনকে নামিয়ে আনা হচ্ছে। স্বস্তি কিন্তু মিলল না। কারণ হোটেলের ভিতর থেকে বেরিয়ে আসছে একের পর এক দেহ, নিথর। দুটো অ্যাম্বুলেন্সে চাপিয়ে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে এনআরএস, কাউকে আরজিকর, কাউকে মেডিকেল কলেজে। কেউ অগ্নিদগ্ধ, কিন্তু বেশিরভাগই দমবন্ধ হয়ে সাড়া দেওয়ার অবস্থায় নেই। রাত থেকে ভোর হলো, সঙ্গে বাড়ল মৃত্যু মিছিল।
পুলিশ জানালো প্রাণ হারিয়েছেন 14 জন। আর অসমর্থিত সূত্রের খবর, নিখোঁজ এখনও 3 জন। মৃতরা সকলেই তামিলনাড়ু, উত্তরপ্রদেশ কিংবা ওড়িশার বাসিন্দা। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বেগ প্রকাশ করে দীঘা থেকেই বারবার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধার কাজ যাতে সুষ্ঠুভাবে হয় সেই মতো নির্দেশও দিয়েছেন। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনই মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। 6 নম্বর মদনমোহন বর্মন স্ট্রিটের 6 তলা বিল্ডিং চেষ্টা করেছিলেন হোটেলের 2 কর্মী। ঝাঁপ দিয়ে যদি বাঁচা যায়। জানালার কাঁচ ভেঙে কার্নিশে নেমেছিলেন, তারপর ঝাঁপ পারেননি মনোজ পাসওয়ান, তবে বেঁচে গিয়েছেন সঞ্জয় দাস। তিনি বর্তমানে কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। দমকলের ল্যাডার আসার আগে অবশ্য স্থানীয়রা এগিয়ে আসেন কার্নিশে উঠে কাঁচ ভেঙে আটকে থাকা লোকজনকে বের করে আনার চেষ্টা করেন তারা। দড়ি বেঁধে কাউকে কাউকে নামিয়েও আনেন স্থানীয়রা। পরে দমকলের ল্যাডার এসে গতি পায় উদ্ধার কাজ। তবে আগুন নেভার পরও তাপ এতটাই বেশি ছিল যে সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ভেতরে ঢুকতে পারেননি। ওই বিল্ডিংয়ের দোতলায় নতুন একটি বার তৈরির কাজ চলছিল, তাই জায়গাটা ঘিরে রাখা হয়েছিল দেওয়াল তুলে। প্রথমে দোতলার সেই ঘরের ইটের দেওয়াল ভাঙা হয়। গল গল বেরোতে থাকে কালো ধোঁয়া। পাইপ ঢুকিয়ে জল দিয়ে তা আয়ত্তে আনেন উদ্ধারকারীরা। তারপর ল্যাডার দিয়ে ধীরে ধীরে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তল থেকে জানালা ভেঙে আটকে থাকাদের উদ্ধার করে পাশের বাড়ির ছাদে নামানো হয়। তারা সকলেই তখন ট্রমার মধ্যে। ধোঁয়ার প্রায় দমবন্ধ 13 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে 12 জনকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। রাত 1টার পর হোটেলের ঘর থেকে 2 শিশুকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। আর তারপর রাত যত গড়িয়েছে ততই বেড়েছে মৃত্যুর সংখ্যা। দমকলের এক কর্মী বলেন, একের পর এক দেহ, কেউ সিঁড়িতে পড়ে, কেউ ঘরে। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। রাত 3টে পর্যন্ত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। ইতিমধ্যেই ঘটনা তদন্তে সিট গঠন করেছে লালবাজার। আটক করা হয়েছে হোটেলের ম্যানেজারকে। বুধবার দুপুরে ঘটনাস্থলে যায় ফরেনসিক টিমও। রাত পর্যন্ত চলে তদন্ত। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্তারাও সেখানে যান। সকাল থেকেই হোটেলের অন্যান্য বাসিন্দারা অকুস্থলে আসেন। তারা নিজেদের মালপত্র বের করে আনার জন্য অনুরোধ জানান পুলিশকে, কিন্তু অনুমতি দেয়নি প্রশাসন। দমকলের ডিজি রণবীর কুমার জানান, আগুনের উৎস দোতলার ঘর। সেখানেই পানশালা ও রেস্তোরাঁ তৈরি হচ্ছিল। রান্নাঘরে কোনোভাবে আগুন লাগে। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটতেই আগুন একের পর এক তলে ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপক ব্যবস্থার পরিকাঠামো সঠিকভাবে ছিল না বলেও জানিয়েছে দমকল। পাশাপাশি তিনি বলেন, 2টি সিঁড়ি থাকলেও আগুনের ভয়াবহতায় সেগুলি ব্যবহারের অবস্থায় ছিল না। স্বাভাবিকভাবে আগুন লাগার পর লিফটও বন্ধ ছিল। ফলে লোকজন নিচে নেমে আসতে পারেনি। স্থানীয়রা অবশ্য দাবি করেছেন মালপত্র রেখে সিঁড়ি আটকানো ছিল, বেরিয়ে আসার সুযোগ ছিল না। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।